নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রফুল্ল রায়ের লেখা একখানি চমৎকার ছোট গল্প। গল্পের নাম একটি শব্দের মানে। শুনতে থাকুন আজকের গল্প একটি শব্দের মানে। বাস থেকে কপা হেঁটে জিব্রা লাইনের কাছে আসতেই চোখে পড়ল ওধারের ফুটপাথে জয়তী। সেও আমাকে দেখতে পেয়েছিল। হাত তুলে তাকে দাঁড়াতে বললাম। ট্রাফিক সিগন্যালে এখন সবুজ আলো। হুড় হুড় করে সামনের রাস্তা দিয়ে মিনি বাস, প্রাইভেট কার, লাল নীল ডবল ডেকার, স্টেশন ওয়াগন ইত্যাদি ছুটে যাচ্ছে। ঘাড় ফিরিয়ে দ্রুত একবার জিপিওর বড় ঘড়িটা দেখে নিলাম। এখন কাঁটায় কাঁটায় 3টে। সান্ধু সাহেব 3:30 থেকে 3:45 ভিতরে তার অফিসে যেতে বলেছেন। এখান থেকে ব্র্যাবন রোডে সান্ধু সাহেবের অফিসে যেতে খুব বেশি হলে মিনিট 15 লাগবে। তার মানে আমার হাতে আধ ঘন্টার মতো সময় আছে। মনে পড়ল 5-6 দিন আগে জয়তীর সঙ্গে শেষ দেখা হয়েছিল। তারপর আর ওর খোঁজ খবর নিতে পারিনি। চাকরির জন্য নানা জায়গায় ছোটাছুটি করতে হয়েছে। যাক, এই অফিস পাড়ায় ওকে পেয়ে ভালোই হলো। নইলে ভেবেই রেখেছিলাম সান্ধু সাহেবের সঙ্গে দেখা করে আজই ওদের বাড়ি যাব। ওদের বাড়ি বলতে ওর মামা বাড়ি। একটু পরে ট্রাফিক সিগন্যালে সবুজ আলো নিভে লাল আলো জ্বলে উঠল। গাঁ গাঁ করে এখনো যে ট্রাম বাসগুলো ছুটে আসছে জেব্রা লাইনের কাছে, সিনেমার ফ্রিজ শটের মতো সেগুলো থমকে গেল। রাস্তা পেরিয়ে জয়তীর কাছে চলে এলাম। জয়তীর বয়স 25-26। ঘন পালকে ঘেরা বড় বড় চোখ ওর, মুখ ডিমের মতো লম্বাটে, চিবুকে সুন্দর একটি খাঁজ, পাকা গমের মতন জয়তীর গায়ের রং, ত্বক মসৃণ, টান টান, সরু কোমর, হাতের আঙুলগুলো লম্বা এবং নিটোল। চেহারা পাতলা ধরনের, তবে রোগা নয়। গায়ে 1 গ্রাম অনাবশ্যক চর্বি নেই। আর সব চাইতে আকর্ষণীয় ওর গলা, যেন একটা সোনার ফুলদানি। এখন জয়তীর পরনে ছোট ছোট ময়ূর ছাপ দেওয়া প্রিন্টেড শাড়ি আর হলুদ জামা, পায়ে স্ট্র্যাপ দেওয়া জুতো। মা হাতে ছোট্ট গোল ঘড়ি ছাড়া আর কোনো গয়না টয়না নেই। ডান হাতে অবশ্য একটা রূপোর রুলি রয়েছে। সাজটাজ করতে ভালোবাসে না জয়তী, তবু সরল সাদামাটা পোশাকেও ওকে প্রায় অলৌকিক মনে হয়। জয়তীকে দারুণ ক্লান্ত দেখাচ্ছিল আজ। কপালে, ঘাড়ে, গলায় পোকরাচের মতো দানা দানা ঘাম জমেছে। বললাম, এখানে এখানে কোথায় এসেছিলে? রুমাল দিয়ে মুখ মুছে জয়তী বলল, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে। জয়তী 5-7 দিন পরপরই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে আসে। ওখানকার একজন ডেসপ্যাচ ক্লার্কের সঙ্গে আলাপ জমিয়ে নিয়েছে। ওর নামটা ইন্টারভিউয়ের জন্য কোনো অফিসে পাঠানো হয়েছে কিনা তার কাছে খোঁজ নিয়ে যায়। বললাম, গুড নিউজ কিছু আছে? তোমার নাম কোথাও পাঠিয়েছে? বিষণ্ণ হাসল জয়তী। আস্তে করে বলল, না, এখনো পাঠায়নি। কথা বলতে বলতেই আমরা হাঁটছিলাম। টেলিফোন ভবন ছাড়িয়ে নেতাজি সুভাষ রোডের উপর দিয়ে যখন জিপিওর কাছাকাছি চলে এসেছি, জয়তী আবার বলল, তুমি তুমি এদিকে কোথায় এসেছ? সান্ধু সাহেবের কথা বললাম। জয়তী অবাক। কই, তুমি এর আগে তোমাকে বলনি? বলবো কি করে? লাস্ট যেদিন তোমার সঙ্গে দেখা হলো তারপরই তো মিস্টার সান্ধুর সঙ্গে আলাপ হয়েছে। কি করে আলাপ হলো? প্রবীরকে চেনো তো? তোমার ওই যোধপুর পার্কের ফ্রেন্ড? হ্যাঁ, সান্ধু সাহেব প্রবীরের দাদার বন্ধু।
কদিন আগে যোধপুর পার্কে গিয়েছিলাম। প্রবীরের দাদা আমার ব্যাপারটা জানে। মিস্টার সান্ধুকে আমার চাকরির জন্য রিকোয়েস্ট করে একটা চিঠি লিখে দিয়েছিল। উৎসুক গলায় জয়তী জিজ্ঞেস করল, ওখানে তোমার চাকরিটা হয়ে যাবে তো? এর আগেও অনেকেরই চিঠি টিঠি নিয়ে কত জায়গায় ঘোরাঘুরি করেছি, চাকরি হয়নি। যতক্ষণ না কিছু হচ্ছে এইসব চিঠির দাম আমার কাছে এক কানা করিও না। এ সম্পর্কে আমার আস্থা বা উৎসাহ খুব বেশি নেই। তবু যে সান্ধু সাহেবের চিঠি নিয়ে ছোটাছুটি করছি তা অন্য কিছু করবার নেই বলেই। আগ্রহ শূন্যের মতো বললাম, কি করে বলি চাকরিটা হবে? আজ নিয়ে সান্ধু সাহেবের কাছে সেকেন্ড টাইম যাচ্ছি। এখনো হোপলেস হওয়ার মতো কিছু ঘটেনি। দেখা যাক আলটিমেটলি কি হয়। জয়তী বলল, সান্ধু সাহেব লোক কেমন? কি করে বলবো? পরশুদিন মোটে 5 মিনিটের জন্য কথা বলেছিলাম। এইটুকু সময় একটা লোককে বোঝা যায় নাকি? আরো খানিকটা যাওয়ার পর রিজার্ভ ব্যাংকের বিশাল বাড়িটা পিছনে ফেলে কোনাকুনি রাস্তা পার হয়ে আমরা যখন লায়ন্স রেঞ্জে ঢুকেছি, সেই সময় হঠাৎ জয়তী বলল, তোমাদের বাড়ির খবর কি? ভালো না। দাদা তো কবেই বাড়ি ছাড়া নোটিশ দিয়ে রেখেছে। রোজই খেঁচাখেচি। লাইফ একেবারে হেল হয়ে গেল। ওখানে আর টেকা যাবে না, ইম্পসিবল। যাকে তোমার বাড়ির খবর বলো। তখনই উত্তর দিল না জয়তী। মুখ নিচু করে কিছুক্ষণ পাশাপাশি হাঁটল। পরে বলল, খুব খারাপ, খুব খারাপ। ওর অবস্থা আমারই মতো। বাড়িতে সর্বক্ষণই একটা বিস্ফোরণের মুখে থাকতে হয় ওকে। জয়তীর মামা মামি চায় না ও তাদের কাছে থাক। বললাম, নতুন ঝামেলা কিছু হয়েছে নাকি? কি? জয়তী বলল, মামা মামি ব্যাপারটা জেনে ফেলেছে। তার গলার স্বর অল্প ভাঙা, ভারী, তবে চাপা। চমকে উঠলাম। জয়তী কিসের কথা বলছে বুঝতে অসুবিধা হলো না। 2-2.5 মাস আগে ভবানীপুরের এক ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে গিয়ে আমরা বিয়ে করেছি। বিয়েটা হয়েছে অত্যন্ত গোপনে। জয়তীর আর আমার 2-4 জন বন্ধু, যারা এই বিয়েতে সাক্ষী ছিল, তারা ছাড়া ব্যাপারটা আর কেউ জানে না। জানাজানি হোক আপাতত, এটা আমরাও চাইনি। ভেবেছিলাম আমার একটা চাকরি বাকরি হলে বাড়ি ভাড়া করে জয়তীকে নিয়ে নতুন লাইফ শুরু করব, এবং এই উপলক্ষে বন্ধুবান্ধবদের ডেকে এনে ছোটোখাটো একটা ফাংশনও করব। তখন যে খুশি জানো, তা নিয়ে আমার দুশ্চিন্তা নেই। জিজ্ঞেস করলাম, তোমার মামা মামিকে খবরটা কে দিল? জয়তী আস্তে আস্তে মাথা নাড়ল। জানি না। একটু ভেবে এবার বেশ ভয়ে ভয়েই বললাম, ওদের রিয়াকশন কি? বুঝতে পারছো না? উত্তর না দিয়ে জয়তীর চোখের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতে লাগলাম। জয়তী বলতে লাগলো, মামা আলটিমেটাম দিয়েছে। বিয়ে যখন করেই ফেলেছি তখন তার আর কোনো দায়িত্ব নেই। যত তাড়াতাড়ি পারি বাড়ি ছেড়ে যেন চলে যাই। আমার গলার ভিতর থেকে আধ ফোঁটা একটা শব্দ বেরিয়ে এলো, ও। সেপ্টেম্বর মাস শেষ হতে চলেছে। সারা বর্ষার জলে ধুয়ে কলকাতার আকাশ এখন আশ্চর্য নীল। মনে হয় দিগন্তের ফ্রেমে কেউ যেন ঝকঝকে একখানা আয়না টাঙিয়ে রেখেছে। অবশ্য 2-4 টুকরো সাদা সাদা ভবঘুরে মেঘ এখনো এখানে ওখানে চোখে পড়ে। আমাদের দুধারে বিরাট বিরাট সব বাড়ি। পেছন দিকের আকাশে শরৎকালের সূর্য স্থির, অনড় হয়ে আছে। দুপুর আর বিকেলের মাঝামাঝি এই সময়টায় গলানো গিনির মতন উজ্জ্বল টাটকা রোদে চারিদিক ভেসে যাচ্ছে। লায়ন্স রেঞ্জ দিয়ে জয়তীর পাশাপাশি হেঁটে যেতে যেতে অন্যমনস্কের মতো ভাবছিলাম,
ধুম করে আমরা বিয়েটা করতে গেলাম কেন? পায়ের তলা থেকে চুলের ডগা পর্যন্ত আমি পুরোপুরি বেকার। জয়তীরও কোনো কাজকর্ম নেই। অবশ্য মাঝে মধ্যে আচমকা আমরা দু একটা টিউশনি পেয়ে যাই, কটা দিন মোটামুটি কেটে যায়। এছাড়া বছরের পর বছর দুজনে চাকরির জন্য অফিস পাড়ায় দরজায় দরজায় ধাক্কা দিয়ে যাই, একে ওকে ধরি, আর এই একরোকা নিষ্ঠুর সময়ের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকি। তো বিয়ে করবার মতন দুঃসাহস আমাদের হলো কোত্থেকে? চারিদিকের উঁচু উঁচু বিশাল বাড়ি, পার্কিং জোনে অগন্তি গাড়ি, জনস্রোত, শরৎকালের তাজা কোমল রোদ। আমি যেন কিছুই দেখতে পাচ্ছিলাম না। কয়েক বছর আগেকার কথা আমার মনে পড়ে যাচ্ছিল। আমার বয়স এখন 28। জয়তীর চেয়ে আমি 3-4 বছরের বড়। 8-9 বছর আগে ভবানীপুরে আমরা একই কলেজে পড়তাম। কলেজটা অবশ্য কো এডুকেশন নয়। সকালে মেয়েদের ক্লাস হতো, দুপুরে ছেলেদের। আমার যেবার 4th ইয়ার, সেবারই 1st ইয়ারে ভর্তি হয়েছিল জয়তী। ওর সঙ্গে আমার আলাপ হওয়ার কথা নয়, তবুও আলাপটা হয়ে গিয়েছিল। সেবার কলেজের অ্যানুয়াল সোশ্যালের ভার পড়েছিল আমার উপরে। কার কাছে যেন শুনেছিলাম জয়তী ভালো গাইতে পারে। খবরটা পেয়েই ওর কাছে ছুটেছিলাম। 1st ইয়ারে পড়া জয়তী ছিল দারুণ মুখচোরা আর লাজুক। কিছুতেই গাইবে না, আমিও ছাড়ব না। শেষ পর্যন্ত জোর করে ওকে গাইয়েছিলাম। সেই সোশ্যালের পর থেকেই ক্রমশ মেলামেশা, সিনেমায় যাওয়া, রেস্তোরাঁয় খাওয়া, ইডেন গার্ডেনে কি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নির্জনতায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া। এসব থেকে যা হয় প্রেম, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি। মনে আছে, আমার বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পরও 3 বছর সেই কলেজে পড়েছে জয়তী। আর এই 3টে বছর নিয়ম করে ওর ছুটি হওয়া পর্যন্ত উল্টো দিকের ফুটপাতে দাঁড়িয়ে থেকেছি। জয়তী থাকতো, এখনো থাকে, টালিগঞ্জের এক জবরদখল কলোনিতে ওর মামার কাছে। জয়তীর বাবা মা আর একটা ছোট্ট ভাই থাকতো পূর্ব পাকিস্তানে, তখনও বাংলাদেশ হয়নি। মেয়ে বড় হওয়ার পর বাবা মা তাকে মামার কাছে পাঠিয়ে দিয়েছিল। জয়তীর মামা লাইফ ইন্স্যুরেন্সে ছোটখাটো কি একটা চাকরি করে। তার ছেলেপুলে এক গাদা। ফ্যামিলি প্ল্যানিং, লাল ত্রিকোণ, নিরোধ ইত্যাদিকে বুড়ো আঙুল দেখিয়ে সে 4-5টি সন্তানের জনক। 2-4 মাস পর পর জয়তীর বাবা লোক মারফত দেশ থেকে কিছু টাকা পাঠাতো, কিন্তু তাতে আর কি হয়? মামার অভাবে সংসারে জয়তীকে নিয়ে সব সময় খেচর খেচর অশান্তি লেগেই ছিল। আমার বাড়ির ব্যাপারটা ঠিক ওরকম নয়। আমরা থাকতাম, মানে এখনও আছি, দেশপ্রিয় পার্কের কাছে ল্যান্সডাউন রোডের একটা মাঝারি ফ্ল্যাটে। ওটা দাদার ফ্ল্যাট। দাদা স্টেট গভর্নমেন্টে মোটামুটি ভালো একটা চাকরি করে, 2nd ক্লাস গেজেটেড অফিসার। আমার বাবা মা বা অন্য কোনো ভাই বোন নেই। দাদার ছিমছাম স্ট্রিমলাইন ফ্যামিলি। হাম দো হামারা দো স্লোগান অক্ষরে অক্ষরে পালন করে 2টি ছেলে তার, দাদা, বৌদি এবং 2টি বাচ্চা। এই 4 জনের ফ্যামিলিতে আমি অবাঞ্ছিত। অবশ্য বিয়ে পাশ পর্যন্ত দাদা কিছু বলেনি, কিন্তু তারপরেই নানাভাবে জানিয়ে দিচ্ছিল তার ফ্ল্যাটে আমার জায়গা হবে না। অর্থাৎ মানুষ করে দিয়েছি, কর্তব্য শেষ, এবার আমার ঘাট থেকে অনুগ্রহ করে নেমে পড়ো। দুজনের বাড়ির কথা আমরা পরস্পরকে জানিয়েছি। কচিত কখনো জয়তী আমাকে টালিগঞ্জের ওর মামার বাড়িতেও নিয়ে গেছে। 2-1বার আমিও দাদার ফ্ল্যাটে এনেছি ওকে। আমার দাদা বৌদি কি জয়তীর মামা মামি আমাদের অত্যন্ত সন্দিগ্ধ চোখে দেখেছে, কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করেনি। যাই হোক, জয়তীর সঙ্গে দেখা হলে একবার না একবার বাড়ির কথা উঠতই। কোনোদিন আমি বলতাম, আর পারা যায় না জয়তী, কি যে ঝঞ্ঝাট চলছে। জয়তী আমাকে শান্ত করতে করতে বলতো, কি আর করবে বলো, যতদিন না কিছু একটা কাজ টাজ হচ্ছে একটু অ্যাডজাস্ট করে থাকো।
কোনোদিন জয়তী এসে বলতো, আর পারি না, আমার মরে যেতে ইচ্ছে করে। আমিও ওকে বোঝাতাম, একটু অ্যাডজাস্ট করে নাও, সব ঠিক হয়ে যাবে। এইভাবেই আমাদের দিন যাচ্ছিল। হঠাৎ 4-5 মাস আগে দুজনেরই বাড়ির পরিবেশ অসহ্য হয়ে উঠেছিল। আমরা স্থির করে ফেলেছিলাম এবার একটা কিছু করতেই হয়। দুজনে একে তাকে ধরে কটা টিউশনি জোগাড় করেছিলাম। আমার 4টে, জয়তীর 3টে, মোট 7টি টিউশনির উপর ভবিষ্যতের ভার চাপিয়ে দিয়ে সাঁতার না জানা মানুষ চোখ কান বুঝে যেভাবে জলে ঝাঁপ দেয়, দুম করে সেভাবেই আমরা বিয়েটা করে ফেলেছিলাম। বিয়ের পর সস্তা ভাড়ায় যখন বাড়িটারি খুঁজছি, হুট করে আমার 2টো আর জয়তীর একটা টিউশনি চলে গেল। কাজেই বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে আর থাকা হয়নি। আমরা যে যার পুরনো জায়গাতেই এখনো পড়ে আছি। কতক্ষণ দূরমনস্কের মতো হেঁটেছিলাম মনে নেই। হঠাৎ পাশ থেকে জয়তীর গলা শুনতে পেলাম। এই, ঘাড় ফিরিয়ে বললাম, কি বলছো? সান্ধু সাহেবকে ধরে যেভাবে হোক চাকরিটা নাও। সান্ধু সাহেবের কথা একেবারেই খেয়াল ছিল না। চমকে উঠে বললাম, দেখো তো কটা বাজে। কবজি উল্টে ঘড়ি দেখে জয়তী বলল, 3:25। চট করে ভেবে নিলাম, সান্ধু সাহেবের অফিসে গিয়ে রিসেপশনে জয়তীকে বসিয়ে ওর সঙ্গে দেখা করে আসব। বললাম, তাড়াতাড়ি চলো। আমি যাব? আরে চলোই না, 10-15 মিনিট বসবে, তারপর বেরিয়ে এসে একসঙ্গে কোথাও কিছু খেয়ে নেব। 10টায় খেয়ে বেরিয়েছি, ভীষণ খিদে পেয়ে গেছে। 6-7 মিনিটের মধ্যেই ব্রাবন রোডের শেষ মাথায় সান্ধু সাহেবের অফিসে চলে এলাম। লিফটে করে 8 তলায় উঠলে প্রথমেই রিসেপশন। 8 তলার এই গোটা ফ্লোরটা জুড়ে সান্ধু সাহেবের অফিস। ওদের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা। সান্ধু সাহেব তাদের কোম্পানির জেনারেল ম্যানেজার। রিসেপশনে স্লিপ লিখে সামনের সোফাগুলোর দিকে এগিয়ে যেতেই বিদ্যুৎ চমকের মতো আচমকা একটা দারুণ আইডিয়া আমার মাথায় এসে গেল। একটু আগে যা ভেবেছিলাম মনে মনে সেটা নাকচ করেই দিলাম। স্থির করে ফেললাম, জয়তীকে এখানে না বসিয়ে আমার সঙ্গে সান্ধু সাহেবের চেম্বারে নিয়ে যাব। একটি সুন্দরী মেয়ে সামনে থাকলে তার এফেক্ট অন্য রকম। খানিক পর একটা বেয়ারা আমাকে ডাকতে এলো। জয়তীকে বললাম, এসো, আমার সঙ্গে এসো। বিমূঢ়ের মতো জয়তী জানতে চাইল, কোথায়? যে উদ্দেশ্যে নিয়ে যাওয়া সেটা সম্পূর্ণ গোপন করেই বললাম। কোথায় আবার? সান্ধু সাহেবের কাছে। আলাপটা করো, ফিউচারে কাজেও লাগতে পারে। কিছু না বলে জয়তী আমার সঙ্গে সান্ধু সাহেবের চেম্বারে চলে এলো। দরজা ঠেলতেই চোখে পড়ল সান্ধু সাহেব গদি মোড়া রিভলভিং চেয়ারে বসে আছেন। তার সামনে সানমাইকা বসানো ঝকঝকে বিশাল সেক্রেটারিয়েট টেবিল। টেবিলের উপর গোটা 3 ফোন, পেপার ওয়েট, সুদৃশ্য টেবিল ক্যালেন্ডার, পেন হোল্ডার, ফাইলপত্র ইত্যাদি ইত্যাদি। টেবিলের এপাশে কটা ফ্যাশনেবল চেয়ার। সান্ধু সাহেবের বয়স 50-এর কাছাকাছি, 6.5 ফিটের মতো হাইট, গায়ের রং টকটকে, মোটা মোটা হাড়ের ফ্রেমে তার মজবুত শক্ত শরীর, মাংসলো ঘাড়, চওড়া কাঁধ, বৃষস্কন্ধ বলতে যা বোঝায় ভদ্রলোক তাই। চোখের তলায়, ঘাড়ে এবং পেটে প্রচুর চর্বি জমেছে। বোঝা যায় এসব অতিরিক্ত মদ্যপানজনিত। চুল কাঁচায় পাকায় দাবার ছক। ভেবেছিলাম জয়তীকে নিয়ে গিয়ে সান্ধু সাহেবকে ভেজাতে পারবো। এখন কিঞ্চিত নার্ভাস বোধ করছিলাম, বেশ ভয়ই লাগছে। পারমিশন ছাড়া ওকে নিয়ে আসবার জন্য যদি চটে যান। টেবিলের উপর ঝুঁকে কি লিখছিলেন সান্ধু সাহেব। আমরা দরজার কাছে দ্বিধান্বিতের মতো দাঁড়িয়ে আছি। হঠাৎ মুখ তুলে প্রথমে এক পলক আমাকে দেখলেন, তারপর জয়তীকে।
ঘন মোটা ভুরু ঈষৎ কুঁচকে গিয়ে পর মুহূর্তেই টান টান হয়ে গেল সান্ধু সাহেবের। আমি মাথাটা অল্প ঝুঁকিয়ে বললাম, গুড আফটারনুন স্যার। সান্ধু সাহেবও বললেন, গুড আফটারনুন, বসুন। আমরা মুখোমুখি বসলাম। সান্ধু সাহেব প্রথমে জয়তী সম্পর্কে তেমন কৌতূহল প্রকাশ করলেন না। আক্রোশ শূন্যের মতো জিজ্ঞেস করলেন, ইনি কে? শুনেছি অনেককাল কলকাতায় আছেন সান্ধু সাহেব। উচ্চারণে সামান্য টান ছাড়া বাংলা ভাষাটা প্রায় নির্ভুলই বলেন। বলতেই যাচ্ছিলাম, জয়তী আমার স্ত্রী, আইনত সে তাই, কিন্তু এভাবে জয়তীর পরিচয় দিতে অভ্যস্ত হয়ে উঠিনি। তাছাড়া যে কিছুই করে না, পুরোপুরি বেকার, তার একটা স্ত্রী আছে, এটা ডিসকোয়ালিফিকেশন হয়ে যাবে কিনা কে জানে। ঢোক গিলে বললাম, আমার আমার আত্মীয়া। তারপর জয়তীকে সঙ্গে আনার কৈফিয়ত স্বরূপ জানালাম, এখানে আসার সময় রাস্তায় ওর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, সঙ্গে নিয়ে এসেছি স্যার, যেন বিরক্ত হবেন না। জয়তী সম্পর্কে আর কোনো প্রশ্ন করলেন না সান্ধু সাহেব, শুধু বললেন, অল রাইট। তারপর সোজাসুজি আমার দিকে তাকালেন। সার্টিফিকেটগুলো এনেছেন? আগের দিনে ওগুলো আনতে বলে দিয়েছিলেন সান্ধু সাহেব। বললাম, ইয়েস স্যার। পকেটে হাত পুড়ে স্কুল ফাইনাল থেকে বিএ পর্যন্ত সবগুলো সার্টিফিকেট আর মার্কশিট বার করে সান্ধু সাহেবের সামনে সাজিয়ে দিলাম। মার্কশিটগুলো দেখতে দেখতে সান্ধু সাহেব বললেন, ভালোই তো রেজাল্ট করেছিলেন। জড়ানো গলায় বললাম, তবু স্যার, তবু কোথাও একটা চাকরি জোটাতে পারিনি। গ্র্যাজুয়েট হওয়ার পর 8-9 বছর বেকার বসে আছি। বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি স্যার যদি দয়া করে। আমাকে থামিয়ে দিয়ে সান্ধু সাহেব বললেন, আই শ্যাল ট্রাই ফর ইউ। খুব চেষ্টা করব, তবে সবটা আমার হাতে নেই। বললাম, আপনি চেষ্টা করলেই হবে স্যার। টের পাচ্ছিলাম আমার চোখে মুখে কণ্ঠস্বরে অদ্ভুত দীনতা ফুটে উঠছে। সান্ধু সাহেবের পায়ের কাছে নিজেকে যেন বিকিয়ে দিচ্ছিলাম। সার্টিফিকেটগুলো আমাকে ফেরত দিতে দিতে সান্ধু সাহেব ভদ্রতার খাতিরেই একবার জয়তীর দিকে তাকালেন। ওই দেখুন, আমরাই কথা বলে যাচ্ছি, আপনার সঙ্গে আলাপই করা হচ্ছে না। আমার নাম রমেশ সান্ধু। আপনার নাম যেন কি মিস? মিস বলতেই চমকে আমার দিকে ফিরল জয়তী। আমি দ্রুত একবার ওকে দেখে নিয়ে ইশারা করলাম। ইশারাটা বুঝল জয়তী, খুব সহজভাবেই বলল, জয়তী, জয়তী চ্যাটার্জি। স্টুডেন্ট? নো স্যার, আমি বিএ পাশ করে গেছি, তারপর আর পড়িনি। আর ইউ ইন ওয়ার্ক এনিহোয়ার? নো স্যার, তবে চেষ্টা করছি। সান্ধু সাহেব বললেন, আই সি। তারপর একটু চুপ করে থেকে আমার দিকে তাকালেন। আপনি এক কাজ করুন, আজ 10 জুলাই, 17তে একবার আমার সঙ্গে দেখা করবেন। আজ আর কথা বলতে পারছি না, আমাকে এখনই বেরোতে হবে। উঠতে উঠতে জয়তী আর আমি একসঙ্গেই বললাম, নমস্কার স্যার। নমস্কার। শুধু 17ই নয়, তারপরও বেশ কয়েকবার সান্ধু সাহেবের অফিসে ছোটাছুটি করতে হয়েছে। জয়তীকে সেই যে একবারই নিয়ে গিয়েছিলাম, তারপর থেকে একাই গেছি। যতবারই গেছি চাকরির কথাই হয়েছে বেশি। তার ফাঁকে অত্যন্ত শোভনভাবে জয়তীর কথাও জিজ্ঞেস করেছেন সান্ধু সাহেব। আপনার আত্মীয়াটি কেমন আছেন? আমি বলেছি, ভালো। এই পর্যন্তই। 2 মাসে 5 ঘুরবার পর সান্ধু সাহেব আন্তরিক দুঃখের গলায় একদিন বললেন, আই এম সরি মিস্টার মিত্র, চাকরিটা আপনাকে দিতে পারছি না। কলকাতা শহরের বাতাসে এখনো অক্সিজেনের পুরোপুরি অভাব ঘটেনি, তবু আমার শ্বাস আটকে আসতে লাগলো। গল গল করে ঘামতে লাগলাম। টের পাচ্ছিলাম
জামাটা ভিজে সপসপে হয়ে উঠেছে। অবরুদ্ধ গলায় জিজ্ঞেস করলাম, হঠাৎ হঠাৎ কি হলো স্যার? আপনি তো জানেন এই কাজটা হলো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের। হ্যাঁ আগে হ্যাঁ, ম্যানেজিং ডিরেক্টর কাল ডিসাইড করেছেন কাজটা কোনো মহিলাকে দেওয়া হবে। আমি আপনার হয়ে অনেক বলেছিলাম, কিন্তু তিনি কিছুতেই রাজি হলেন না। মরিয়া হয়ে বললাম, স্যার কোনোভাবেই কি কিছু করা যায় না? সান্ধু সাহেব বললেন, আই অ্যাম হেল্পলেস। তবে আমাদের ফার্মে নতুন ভ্যাকেন্সি হলে আপনার সম্বন্ধেই আমি প্রথমে ভাবব। আই মাস্ট কনসিডার ইয়োর কেস। দুরমনস্কের মতো কিছু ভাবতে ভাবতে সান্ধু সাহেব ফের বললেন, কি ট্রাভেলে যে পড়েছি, 2-4 দিনের মধ্যেই ওই পোস্টায় লোক নিতে হবে। অথচ তেমন অ্যাট্রাকটিভ পার্সোনালিটিওয়ালা গ্র্যাজুয়েট মেয়ে এত তাড়াতাড়ি কোথায় যে পাই। বলতে বলতে আচমকা কি মনে পড়ে যেতে সান্ধু সাহেব আমার দিকে তাকালেন। আরে ওয়েল ওয়েল, আপনার সেই আত্মীয়াটি গ্র্যাজুয়েট না? আমি মাথা নাড়লাম। উনি কি এর মধ্যে চাকরি পেয়ে গেছেন? না। ইফ সি ইজ ইন্টারেস্টেড, আমাদের এখানে ওকে নেওয়া যেতে পারে। আমার হচ্ছে না, কিন্তু চাকরিটা জয়তীর তো হয়ে যাচ্ছে। দারুণ হতাশার মধ্যেও খানিকটা উত্তেজনা অনুভব করলাম। আমরা এখন দুজন যেখানে আছি, সেই গ্লানিকর পরিবেশ থেকে তো বেরিয়ে আসা যাবে। উত্তেজিতভাবেই বললাম, হ্যাঁ স্যার, সে নিশ্চয়ই ইন্টারেস্টেড। একটা চাকরির জন্য পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। ওয়েল, তাহলে কালই ওকে নিয়ে আসুন। 1 সপ্তাহের মধ্যে সান্ধু সাহেবের ইম্পোর্ট এক্সপোর্টের কোম্পানিতে চাকরি হয়ে গেল জয়তীর। তারপর প্রথম মাসের মাইনে পেয়েই চেতলায় আমরা বাড়ি নিলাম। সকালবেলা রান্নাবান্না করে খেয়ে দে আমার ভাত ঢাকা দিয়ে অফিসে চলে যায় জয়তী। যাবার সময় বলে, খেয়ে নিও ঠিক করে। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমিও বেরিয়ে পড়ি। বিয়ে পাশ করবার পর 8-9 বছর যা করেছি তাই করে যাই। অফিস পাড়ায় রাস্তায় রাস্তায় একটা চাকরির জন্য ঘুরে ঘুরে জীবনের শক্তিকে ক্ষয় করতে থাকি। জয়তীর চাকরি হয়েছে, এতে আমি সুখী। ওর জন্য নোংরা গ্লানিকর জীবন থেকে মুক্তি পেয়েছি। তবু ওকে আমি ঈর্ষাও করি। প্রথম মাস অফিস টাইমেই বেরিয়ে যেত জয়তী। ছুটির পর ঠিক সময়ই ফিরে আসতো। তারপর গোলমাল হতে লাগলো। আজকাল বেরোনোটা একই সময় হচ্ছে, কিন্তু ফেরার কিছু ঠিক নেই। কোনোদিন সে ফেরে 8টায়, কোনোদিন 8:30টায়, কোনোদিন 10টাও হয়ে যায়। ওর জন্য বসে থেকে থেকে একদিন খুবই ক্লান্ত লাগে। দারুণ এক শূন্যতা আমাকে যেন ঘিরে ফেলে। জয়তী ফিরলে বলি, এত দেরি হলো যে? দ্রুত হাত মুখ ধুয়ে পোশাক বদলে আমাকে নিয়ে খেতে বসতে বসতে জয়তী বলে, ভীষণ কাজের চাপ পড়েছে গো। তাই বলে এত রাত পর্যন্ত অফিসে থাকতে হয়? কি করবো বলো, এক্সট্রা ডিউটি দিচ্ছে। আমি আর কিছু জিজ্ঞেস করি না। এইভাবেই আমাদের দিন যায়। এক শীতের সন্ধ্যায় চাকরির খোঁজটোজ করে চৌরঙ্গীর বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বাড়ি ফিরতে হবে বলে। হঠাৎ চোখে পড়ল একটা গাড়িতে সান্ধু সাহেব আর জয়তী বসে আছে। জয়তী আমাকে দেখতে পেয়েছিল কিনা জানি না। আমি ডাকবার আগে গাড়িটা হুট করে বেরিয়ে গেল। আমার শিরায় উপশিরায় রক্তের বদলে তখন আগুন ছুটতে শুরু করেছে। আমাকে বাদ দিয়ে জয়তীকে চাকরি দেওয়া, এটা নিশ্চয়ই সান্ধুর ষড়যন্ত্র। কি মসৃণ ভাবেই না মাকড়সার জাল পেতে লোকটা জয়তীকে ফাঁদে ফেলেছে। মনে মনে সান্ধুকে 10 বার হত্যা করলাম এবং নিজেকেও ক্ষতবিক্ষত করে ফেললাম। বাড়ি ফিরে জানলার ধারে বসে
প্যাকেট সিগারেট খেয়েছি মনে নেই। একসময় জয়তী ফিরে এলো। অন্য দিনের মতোই বাথরুম থেকে ঘুরে এসে আমাকে খেতে দিল। নিজেও খাবারের প্লেট নিয়ে মুখোমুখি বসল। দেরি করে আসার জবাবদিহি হিসেবে কিছু বলল। আমি উত্তর দিলাম না। চুপচাপ খাওয়া দাওয়া চুকিয়ে শুয়ে পড়লাম। জয়তীও এসে পাশে শুল। আজ আমার চোখ মুখ দেখে সে একটা কিছু আভাস পেয়েছিল। আমার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে গো তোমার? কি হয়েছে? বললাম, কিছু না। নিশ্চয়ই কিছু হয়েছে। একটু চুপ করে থেকে সোজাসুজি বললাম, আজ তোমার এক্সট্রা ডিউটি স্যাম্পল দেখলাম। জয়তী বলল, তার মানে? সন্ধেবেলা কার সঙ্গে গাড়িতে করে চৌরঙ্গি দিয়ে যাচ্ছিলে? জয়তী চমকালো না। কিছুক্ষণ চুপ করে থাকবার পর বিমর্ষ গলায় বলল, দেখেছ তাহলে? সান্ধু সাহেবের সঙ্গে যাচ্ছিলাম। এটাই বোধহয় তোমার এক্সট্রা ডিউটি। জয়তী অস্পষ্ট গলায় কিছু একটা বলল। বিস্ফোরণ ঘটাতে গিয়ে হঠাৎ বালকের মতো ফুঁপিয়ে কেঁদে উঠলাম। তুমি তুমি চাকরিটা ছেড়ে দাও জয়তী, প্লিজ ছেড়ে দাও, চাকরিটা ছেড়ে দাও জয়তী। আমার চুলের ভেতর ধীরে ধীরে আঙুল চালাতে চালাতে জয়তী বলল, চাকরিটা ছাড়লে কি হবে ভেবে দেখেছ? জোরে জোরে অবুঝ শিশুর মতো মাথা নাড়তে লাগলাম। ভাবতে চাই না, ভাবতে চাই না আমি জয়তী, তুমি চাকরিটা ছেড়ে দাও। আমাকে শান্ত করে অনেকক্ষণ ধরে আমার চিবুকে, ঠোঁটে, কপালে চুমু খেলো জয়তী। তারপর ভারী গলায় বলল, যত তাড়াতাড়ি পারো একটা চাকরি জোগাড় করে নাও। তোমার কিছু হলেই আমি চাকরিটা ছেড়ে দেব। একটু থেমে অনেকটা ঝুঁকে বলল, যতদিন চাকরি না পাচ্ছ মনে মনে এই ব্যাপারটা একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ। কিছুদিন আগেই এই কথাটাই বলে আমরা পরস্পরকে বুঝিয়েছি। দেশ ভাগ না হলে কোনোদিনই হয়তো কলকাতায় আসতো না জয়তী, এভাবে অ্যাডজাস্টমেন্টের কথাও বলতো না। অ্যাডজাস্টমেন্ট এই নামে আমি কি কোনো সিনেমা দেখেছি কিংবা বই পড়েছি? কথাটার মানে আমি জানি না, কিন্তু সেটা যে এমন দুঃসহ, এত নির্মম, আগে আর কখনো তা মনে হয়নি। শেষ হলো আজকের গল্প একটি শব্দের মানে। প্রফুল্ল রায়ের লেখা গল্প একটি শব্দের মানে। শব্দটা অ্যাডজাস্টমেন্ট। কেমন লাগলো আজকের গল্প? কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন। এই চ্যানেলে প্রতিদিনই আমি একটি করে নতুন গল্প পড়ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। আপনাদের মতামত জানার প্রতীক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।